চারিদিকে সার্বিয়ার ফেক ভিসার ছড়াছড়ি, তার মধ্যে আবার আজকে আবেদন করে কালকে আপনারা পারবেন। অনেকে আবার বলতেছেন এখন সার্বিয়া বন্ধ হয়ে যাবে, সার্বিয়ার ভিসা দিবে না, তার কারণ প্রচুর শীত, ডিসেম্বর মাস চলে আসছে, বিভিন্ন তার উপর এখন বর্তমানে যারা সার্বিয়া আসতেছেন দেখা যাচ্ছে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি আপনাদেরকে কাজ দিচ্ছে না, বাধ্য হয়ে আপনার গেম দিতে হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে সার্বিয়া নিয়ে প্রতারণাগুলো চলতেছে সেই জিনিসগুলো আমি তুলে ধরবো। তার সঙ্গে আমি আপনাদেরকে বলে দিব বর্তমানে আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন সার্বিয়ার ভিসা হবে না, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে কারণ শীত পড়তেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলতেছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা সার্বিয়া যাবেন তাদের জন্য। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক বর্তমানে যে প্রতারণাগুলো চলতেছে সে বিষয়। প্রতারণার কথাটা আসার সঙ্গে সঙ্গে সবার ফার্স্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো। দেখেন এখন বাংলাদেশে সার্বিয়ার প্রচুর পরিমাণে ফেক ভিসা যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার এজেন্সি আপনাকে বলতেছে আমরা কন্টাক্টে ভিসা করিয়ে এনে দিচ্ছি, আপনার এজেন্সি আপনাকে বলতেছে যে এখন আমরা টাকা দিয়ে অনলাইন করিয়ে দিচ্ছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। দেখা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে তারা ভিসা এনে দিচ্ছে, বাট আপনারা সেগুলো যাচাই বাছাই করতে পারতেছেন না যে আসলে সেই ভিসাগুলো ঠিক নাকি ভুল। সেক্ষেত্রে আমি বলবো আগে বেসিক্যালি আমি আপনাদেরকে সাজেস্ট করতাম যে আপনারা বিএমএইট অফিসে যান, গিয়ে আপনারা আপনাদের সেই স্টিকার ভিসাগুলো চেক করেন। বাট এখন যে মানে সিচুয়েশনটা চলে আসছে, বিএমএটি যেটা আপনার বাংলাদেশের যে মেন পাওয়ার, সেই মেন পাওয়ারটাকে এই এজেন্সিগুলো আপনার কন্ট্যাক্ট করে রাখছে 30 থেকে 40,000 বা 50,000 টাকার বিনিময়ে ফেক ভিসাকে তারা মেন পাওয়ার করে দিচ্ছে। বাট ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি, সার্বিয়া আপনি আসতে পারতেছেন না, আপনার ফ্লাইট হচ্ছে না, সবকিছু হয়ে যাচ্ছে বাট আপনার ফ্লাইট হচ্ছে না। এরকম অনেক ধরনের সমস্যায় আপনার জর্জরিত। সেক্ষেত্রে আমি বলবো যে শুরু থেকেই আপনার জাস্টিফাই করা উচিত। তার কারণ হচ্ছে ভিসা তো অনেক পরের বিষয়, আপনার পারমিট আসবে, আপনার অনলাইন হবে, সেখান থেকে আপনার যাচাই বাছাই শুরু করা উচিত। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো পারমিটের যে প্রতারণাটা, আমাকে অনেকেই হাজার হাজার পারমিট পাঠাচ্ছেন, শয়ে শয়ে পারমিট পাঠাচ্ছেন, ভাইয়া চেক করে দেন, চেক করে দেন, চেক করে দেন। দেখেন ভাই, পারমিটটা এভাবে চেক করা যায় না। বাট একটা বেসিক ধারণা আপনি পেতে পারেন। সেই ধারণাটা যদি আপনি পেতে চান তাহলে আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমার আগের ভিডিও পারমিট কিভাবে চেক করতে হয় সেটা দেখেন। সো পারমিট চেক করার যে বিষয়টা, মানে যে একদম হাতে বা যেগুলো একদম হর হামেশা মানে একদম চোখে ধরা পড়ার মতো সেই জিনিসগুলো হচ্ছে দেখেন আপনার অনেক ফন্ট মিল থাকে না, বা আপনার যে সিগনেচার গুলো দেখা যাচ্ছে একটার সঙ্গে আরেকটার মিল থাকে না। দেখা যাচ্ছে আপনার সার্বিয়ান ভাষায় যে লেখাটা রয়েছে এবং আপনার যে ব্যক্তিগত ডিটেলস সেটা দুই রকমের। আবার দেখা যাচ্ছে যে আপনার এজেন্সি আপনাকে মানে আজকে আপনি জমা দিচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এক সপ্তাহের ভিতর আপনাকে পারমিট এনে দিচ্ছে। আবার অনেকেরও এরকম হয়েছে যে আপনি আজকে জমা দিচ্ছেন, কালকে আপনাকে পারমিট দিয়ে দিচ্ছে। সো ভাই, এই বিষয়গুলো আপনারা একটু নিজেকে প্রশ্ন করেন। একটা পারমিট আসতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগার কথা। আপনি আজকে আবেদন করলেন, আপনাকে 10 দিনে সে পারমিট দিয়ে দিল, সেটা হাতে বানানো। অনেকেরই আবার দেখা যাচ্ছে আপনাদেরকে বলতেছে যে পিপিজেড ভেরিফিকেশন নাম্বার আমরা মানে কন্ট্রাক্টে করে এনে দিব, আমাদেরকে 2 লাখ 3 লাখ টাকা দেও, আমরা টাকার বিনিময়ে তোমাদেরকে কন্ট্রাক্টে কাজ করে দিব। দেখেন ভাই, এই সবগুলোই হচ্ছে ভুয়া কথা, এই সবগুলোই হচ্ছে ভুয়া কথা। এইসব কথা যে সকল এজেন্সিগুলো বলে তাদের থেকে আপনারা দূরে থাকেন। আপনাদেরকে কতভাবে বোঝাবো? আপনার পারমিট আসছে, ভালো কথা, তো পারমিট আসলে যে আপনি 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দিবেন এমনটা করার দরকার নেই। আপনি যখন ফাইল জমা দিলেন, ফাইল জমা বাবদ আপনি 50,000 বা 1 লাখ টাকা ডিড ডকুমেন্টস করে জমা দেন। তারপরে আপনি আপনার যে অনলাইনের যে অ্যাপ্রুভালটা আসবে সেটা আসার পরে আপনি আরো অল্প কিছু টাকা দিলে দিতে পারেন, আর বাদ বাকি টাকাগুলো ভিসা আসার পরে। আর আপনি যখন আপনার অনলাইন অ্যাপ্রুভাল বা আবেদনটা করা হচ্ছে, অবশ্যই আপনি আপনার সেই এজেন্সির কাছ থেকে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই নিয়ে রাখবেন। এবং সেটা নেওয়ার পর আপনি কোথায় চেক করবেন? এখানেও আরেকটা প্রতারণা, ফেক ওয়েবসাইট। আপনি যে প্রপার যে ওয়েবসাইটটা আপনি সেখানে গিয়ে তারপর আপনি চেক করবেন। দেখেন এখানে 6টা স্টেপ। ফার্স্ট স্টেপে আপনি আপনার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলেন, দেন সেকেন্ড স্টেপ আপনার পিপিজেড ভেরিফিকেশন নাম্বার চাইবে। যদি কোনো এজেন্সি আপনাকে সেই ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডটা না দেয়, তো তাহলে আপনি সেখানে যান, গিয়ে 5টা মিনিট বসেন, বসে আপনি নিজে সেই অরিজিনাল ওয়েবসাইটটিতে লগ ইন করে দেখাতে বলেন যে আমাকে দেখিয়ে দাও। তাহলে আশা করি জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে সার্বিয়া আসতে চাচ্ছেন, বাট 5টা মিনিট সময় আপনি ব্যয় করতে পারছেন না। আপনি কি করতেছেন? একটা এজেন্সিতে গেলেন, যাওয়ার পরে আপনি তাকে টাকা পয়সা দিয়ে ফাইল দিয়ে বাসায় এসে চুপচাপ ইউটিউবে ভিডিও দেখা শুরু করে দিলেন। আর আমাদেরকে কমেন্টস করতেছেন ভাই পারমিট কবে আসবে, পারমিট কিভাবে চেক করব, একটা বিভিন্ন ধরনের প্রশ্ন।
ভাই আপনার এজেন্সি বা আপনি যার কাছে জমা দিলেন সে কি বাংলাদেশের যে সংবিধানগুলো থাকে তার মতো কোনো অনুচ্ছেদ যেখানে কোনো পরিবর্তন হবে না? আর আমরা আপনাকে যেটা বলবো সেটা ফটোকপি। আপনি তার উপর বিশ্বাস রেখে ঘরে বসে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন আমার পারমিট কবে আসবে, হাই হুতাশ পারতেছেন যে আপনার ফেক পারমিট দিচ্ছে, আপনার ফেক ভিসা দিচ্ছে। যে নিয়মটা আপনাকে বলতেছি আপনার ভালোর জন্য, সেই নিয়মটা কেন মানতেছেন না? জাস্ট 5টা মিনিট খরচ করেন, আপনার সেই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি যে প্রপার যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে সার্চ দেন, 5 মিনিটের রেজাল্ট পাবেন আপনার এজেন্সি কি কাজ করতেছে নাকি কাজ করতেছে না। তো চলুন এবার কথা বলে যাক যে দ্বিতীয় নাম্বার যে বা সবচেয়ে বড় যে প্রতারণা ফাঁদটা এখন পাতা রয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে ই ভিসা। অনেকেই আপনাদেরকে বলতেছে ই ভিসা আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিবে, বাট যেটা ইম্পসিবল। বাংলাদেশিদের জন্য কোনো ই ভিসা না, বাট আপনাকে একটা কজ দেখাচ্ছে যে আমরা অন্য দেশ থেকে তোমাকে ফ্লাই করাবো, চীনে পাঠাবো, অন্য কোনো দেশে, মানে বিভিন্ন ধরনের প্রতারণার কথা যেগুলো থাকে বা প্রলোভন যেগুলো থাকে এগুলো আপনাকে দেখাচ্ছে। তার কারণ হচ্ছে তারা এখন মেক শিওর হয়ে গেছে আপনি তাদেরকে বলতেছেন যে এই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে ফ্লাই করা যাবে না, সেক্ষেত্রে তারা আপনাকে বলতেছে অন্য দেশ থেকে আপনাকে ফ্লাই করাবে। ভাই আপনি কি অন্য দেশের নাগরিক? আপনার পাসপোর্টটা তো বাংলাদেশি, তাই না? এই জিনিসটা কি আপনি বুঝেন না? একদম সহজ একটা কথা ভাই, এই জিনিসটা কি আপনার মাথায় আসে না? ই ভিসা বলতে আমাদের বাংলাদেশিদের জন্য কোনো ভিসাই নাই। আই মিন ই ভিসা দিয়ে আপনার কোনো ফ্লাইট হবে না, 100% শিওর। যে সকল ভাইরা আপনারা ই ভিসা পেয়েছেন আপনারা সেই এজেন্সিকে যান, আইনের সহায়তা নেন, টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা করেন, এতে আপনাদের জন্য মঙ্গল হবে। তারপর 3 নম্বর যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল। এটা নিয়েও বড় ধরনের স্ক্যামিং হচ্ছে, বড় ধরনের প্রতারণা হচ্ছে। আপনার এজেন্সি কি করতেছে, আপনাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছে বা আপনাকে 2-1 মিনিটের ভিডিও করে পাঠাচ্ছে, বা আপনাকে দেখা যাচ্ছে এরকম একটা ছবি দিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের বলতেছে যে আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হয়ে গেছে, একটা বিভিন্ন ধরনের কথাবার্তা। ভাই এই অনলাইন অ্যাপ্রুভালটা যে হয়েছে আপনি সেখানে যান, গিয়ে বসেন, ওপেন যে রিকোয়েস্ট যে অপশনটা রয়েছে সেই অপশনটা আপনি ওপেন করতে বলেন, আপনি নিজে ওপেন করতে বলেন, আপনার এজেন্সির সম্মুখে বসে ওপেন করে সেখানে আপনি দেখেন যে আসলে এটা কবে। ভাই বিগত দিনে এরকম অনেক হয়েছে, যারা আগে ভিসা পেয়েছে বা যাদের আগে অনলাইন হয়ে গেছে তাদের এখানে এডিট করে আপনাকে হাতে ধরিয়ে দিচ্ছে এবং আপনাকে একটা ছবি দিয়ে দিচ্ছে, যে ছবিটা নিয়ে আপনি সন্তুষ্ট, আপনি আমাকে পাঠাচ্ছেন ভাইয়া এটা ঠিক আছে কিনা, আমার অনলাইন হয়ে গেছে কিনা, বা অনলাইনে তো কতদিন লাগবে। মানে আপনার এজেন্সি আপনাকে যেটা বললো সেটাই সত্য। আমি যে আপনাকে ইনফরমেশন গুলো দিচ্ছি আপনার ভালোর জন্য। ভাই আপনি কি আমাকে 2 টাকা দিচ্ছেন? আমাকে কিন্তু কিছুই দিচ্ছেন না, বাট আমি চেষ্টা করতেছি আপনাদের ভালোর জন্য যাতে আপনারা প্রতারিত না হন। সেই জিনিসগুলো আপনি মানতেছেন না, শুনতেছেন না, আপনার এজেন্সি কি বললো সেটা নিয়ে আপনি বসে আছেন, আপনি টাকা দিয়ে যাচ্ছেন, আপনি যান গিয়ে আপনার অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা তারা করছে বা আবেদনটা যে তারা করছে সেটা আদৌ করছে কিনা সেটা নিজে গিয়ে দেখেন। সে আপনাকে একটা ছবি দিয়ে দিল, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট, ঘরে বসে ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন সার্বিয়ার আপডেট কোথায় পাবো, ভিসা কত দিনে আসতেছে, ভাই আমার অ্যাপ্রুভাল হবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। নিজে গিয়ে একবার নিজেকে প্রশ্ন করেন, 10 লাখ টাকা খরচ করে আপনি সার্বিয়ায় আসবেন, বাংলাদেশের চতুর্দিকে যে যাকে পারতেছে সে তাকে বাস দিচ্ছে, যে যেভাবে পারতেছে টাকা পয়সা মেরে খাচ্ছে। সো এরকম একটা পরিস্থিতির ভিতরে কিভাবে আপনি শান্ত থাকেন? আর আমাকে আপনি প্রশ্ন করলেন, আমি আপনাকে বলে দিলাম হ্যাঁ ভাই এটা ঠিক আছে, আর এটাই বিশ্বাস করে নিলেন। আর 4 নম্বর যে পয়েন্টটা সে বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে যে অনলাইনে কাউকে বিশ্বাস করা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম হর হামেশা আমাকে সবাই বলে যে ভাই আমি আপনার মাধ্যমে যেতে চাই, আপনার মাধ্যমে কাজ করাতে চাই। আরে ভাই আমাকে আপনি আমার 2টা ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে ফেললেন, হ্যাঁ ঠিক আছে আমি ফাইল জমা দিচ্ছি, দেন আপনারা ফাইল জমা দেন, এখানে তো আপনি প্রতারিত হচ্ছেন। আরে ভাই আপনি একটা দেশে যাবেন 10 থেকে 12 লাখ টাকা খরচ করবেন, যেখানে আপনি জানেন সার্বিয়া নিয়ে বাংলাদেশের সব জায়গায় প্রতারণার ফাঁদ পাতা রয়েছে এবং সব জায়গায় প্রতারিত হচ্ছে মানুষ, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিয়া নিয়ে। 1000 জন আবেদন করলে 10 জন আসতে পারতেছে, বাট আসার পরেও দেখা যাচ্ছে তাদের কোনো ভ্যালু নাই, কাজ পাচ্ছে না, থাকতে পারছে না, গেম দিয়ে অন্য দেশে চলে যেতে হচ্ছে। এত সবকিছু জানার পরেও কিভাবে নীরব থাকেন? কিভাবে আপনারা নীরব থাকেন, অনলাইনে একটা মানুষকে বিশ্বাস করে ফেলেন? এই হ্যাবিটটা বা এই অভ্যাসটা আপনারা চেঞ্জ করেন। আপনি আসবেন ভালো কথা, আপনি একটা ভালো মাধ্যম ধরার চেষ্টা করেন, 1বার না 2বার না 10বার না 20বার খোঁজ খবর নেন, দরকার হলে তার গ্রামের বাড়িতে যে খোঁজ খবর নেই, যে এজেন্সিতে আপনি যাবেন বা যার মাধ্যমে কাজটা করাবেন তার সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জানার চেষ্টা করেন, তারপরে তার মাধ্যমে আবেদন করেন। তো এবার যে বিষয়টার কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কন্ট্রাক্ট আর ভিজিট ভিসা। কন্ট্রাক্ট যে জিনিসটা এখন বাংলাদেশে রিউমার্স গুলো ছড়াচ্ছে, দেখেন ভাই সার্বিয়ার ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট নাই। আপনি এখানে আসলে লিগেল ওয়েতে আসতে হবে, প্রপার ডকুমেন্টস জমা দিয়ে প্রপার ওয়েতে আবেদন করে নির্দিষ্ট সময় মেনে তারপরে আপনার এখানে আসতে হবে। কন্ট্রাক্ট বলতে কোনো জিনিস আপনার নাই, ওই যে কন্ট্রাক্টের কথা বলবে বলে আপনাকে
দেখা যাচ্ছে 2-4-5 লাখ টাকা এবং মেডিকেল করাবে, কিছু টাকা তারা আপনাদের কাছ থেকে নিবে, নেওয়ার পরে আপনাদেরকে বলে দিবে যে ভাই আপনি সাথে 2,000 ইউরো বা 3,000 ইউরো নিয়ে যাবেন, ওইখানে যাওয়ার পরে তাদেরকে দিয়ে দিবেন। মাঝপথে তাদেরই কোনো একটা এজেন্সি বা দালাল আপনাকে আটকে সেই টাকাটা মেরে দিবে, এটাই তার বিজনেস। আর ভিজিট ভিসার যে বিষয়টা আমি বারবার ক্লিয়ার করি, ইউরোপের কোনো দেশে আপনি যদি ভিজিট ভিসায় আসেন আপনি কাজ করতে পারবেন না, এখানে এইভাবে কাজ করার কোনো রাইট নাই। সেক্ষেত্রে আপনারা অনেকে বলেন ভিজিট ভিসায় আসবেন, আসার পরে আপনার এখানে কাজ করবেন। হ্যাঁ, আপনি ভিজিট ভিসায় আসতে পারেন, ভিজিট ভিসায় আসার পরে তারপরে আপনার গেম দিয়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। তো চলুন এবার কথা বলা যাক, আমি যে বিষয়গুলোর কথা বলছিলাম যে শীতের সময় চলে আসছে, এখন আপনাদের ভিসা দিবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলতেছেন, এবং এখন যারা আসতেছে তারা কাজ পাচ্ছে না, গেম দিয়ে যেতে হবে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। এখন সার্বিয়ায় আসবেন, অনেকেই বলতেছে শীতের সময় সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে, ভিসা দিবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। হ্যাঁ ঠিক আছে, বাট সেটা সম্পূর্ণ না বা আংশিক যে মানে কথাটুকু এতটুকু ঠিক আছে। সেটা কি দেখা যাচ্ছে, দেখেন খ্রিস্ট ধর্মাবলম্বী যারা, তাদেরকে দেখা যাচ্ছে বেসিক্যালি আপনার ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু করে দেখা যাচ্ছে তাদের বড়দিন এবং 31st নাইট, এই সকল যে বিষয়গুলা, তাদের যে কালচারটা, এই যে সংস্কৃতিটা, এটার জন্য আপনার বেসিক্যালি দেখা যাচ্ছে ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু করে আপনার জানুয়ারির মোটামুটি 10 থেকে 15 তারিখ, বাট ভ্যারি করে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের। বাট আপনি ধরে নেন যে এই সময়টুকু আপনার বন্ধ থাকবে। তার মানে এই না যে আপনার কাজটা বন্ধ থাকবে, তার মানে হচ্ছে আপনি যদি আবেদন করেন, আপনি যদি প্রপার ওয়েতে সব ডকুমেন্টস এভরিথিং সবকিছু যদি ঠিকঠাক দেন, তো তাহলে এর আগে আপনার কাজ হবে। আর এই সময়টুকু যেহেতু এম্বাসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের সবকিছু বন্ধ থাকে, সেক্ষেত্রে এই সময়টুকু আপনার হিসাবের বাইরে রাখতে হবে, এই সময়টুকুর ভিতরে আপনার কোনো কাজ হবে না। সো আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ার। তার মানে এই না যে সার্বিয়ার ভিসা বন্ধ করে দিচ্ছে আপনি পাবেন না, এখন পর্যন্ত খোলা রয়েছে এবং এখন ভিসা রেশিও আগের তুলনায় আরো দ্রুত গতিতে দিচ্ছে। তার কারণ হচ্ছে ভিসা যে ডেলিভারি তারা দিচ্ছে, তারা চেষ্টা করতেছে যে এই যে তাদের যে ভ্যাকেশন বা ছুটিটা, এটা আসার আগেই তারা তাদের যে হাতে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে এই কাজগুলোকে তারা শেষ করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখন খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। তার মানে এই না যে আপনি আজকে আবেদন করলেন, কালকে পারমিট পেলেন, এক সপ্তাহ পর অনলাইন হয়ে গেল, 10 দিন পর 20 দিন পরে ভিসা পেয়ে গেলেন, এরকমটা না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক গেমের যে বিষয়টা। দেখেন ভাই, এখন যারা সার্বিয়া আসতেছে, ভাই আমাকে বিশ্বাস করার দরকার নেই, ইউটিউবে বিভিন্ন ধরনের ব্লগার রয়েছে যারা বর্তমানে সার্বিয়ায় অবস্থিত, আপনি তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন। এখানে যারা আসছে সবই সাপ্লাই কোম্পানি, সবাই বলেন ভাই এই কোম্পানিটা কেমন, এই কোম্পানিটা কেমন। সার্বিয়াতে আপনি আসলে 100% সাপ্লাই কোম্পানি, সাপ্লাই কোম্পানি ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আপনি যে কোম্পানির পারমিটই পান না কেন সেটা সাপ্লাই কোম্পানি, সাপ্লাই কোম্পানিতে আপনার আসতে হবে। সো আপনি যদি এখানে সাপ্লাই কোম্পানিতে আসেন, দেখা যাচ্ছে যে 100 জনের ভিতরে 10 জন কাজ পায়, তারও কোনো নির্দিষ্টতা নেই, হয়তো বা 1 মাস বা 2 মাস কাজ করতেছে, তারপর আর তাহাতে কোনো কাজ নেই। আর বাদ বাকি যে 90 জন থাকলো, তারা বেসিক্যালি দেখা যাচ্ছে তাদেরকে জোরপূর্বক অন্য দেশে পাঠানোর একটা প্ল্যান তারা ওইখানে বসে করে। ওইখানের যে বাস্তব পরিস্থিতি আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, এটা যদি কোনো ইউটিউবার তার ভিডিওর মাধ্যমে তুলে ধরে, তার জীবনের মানে একটা যে শঙ্কা বা প্রাণনাশের যে একটা হুমকি, এরকম পর্যায়ে চলে আসে। সো তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন। আপনি যদি এখন সার্বিয়াতে আসেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এটা মেনে নিয়ে আসতে হবে, আপনি গেম দিতে বাধ্য। সেক্ষেত্রে 10 লাখ টাকা খরচ করে সার্বিয়া আসবেন, আবার এখান থেকে 5-7 লাখ টাকা খরচ করে আপনি গেম দিয়ে অন্য একটা দেশে চলে যাবেন। তো চলুন, আপনি যদি এখানে এসেই পড়েন, এত সকল বাধা বিপত্তি সবকিছু ডিঙিয়ে যদি আপনি সার্বিয়ায় আসেন এবং সাপ্লাই কোম্পানির হাতে পড়েন, কাজ না পান, সেক্ষেত্রে আপনার গেম দেওয়াটা মানে যৌক্তিগত হবে কিনা। হ্যাঁ, আপনি কাজ পাচ্ছেন না, আপনি থাকতে পারতেছেন না, আপনি খেতে পাচ্ছেন না, বা কাজ করতেছেন আপনার স্যালারি দিচ্ছে না, গেম দেওয়া ছাড়া তো আপনার কোনো ওয়ে নাই। এত সকল ভোগীচোগের মানে হচ্ছে আপনি গেম দিয়ে এখান থেকে চলে যান, ঠিক আছে, আপনি গেম দিয়ে অন্যখানে চলে যান। সেক্ষেত্রে আপনাদের হাতে 2টা অপশন থাকবে, একটা হচ্ছে পায়ে হেঁটে গেম দেওয়া, আর একটা হচ্ছে আপনার ট্যাক্সিতে করে গেম দেওয়া। বাট আমি কাউকে উদ্বুদ্ধ করতেছি না, আমি কাউকে সাজেস্ট করতেছি না আপনি এখানে এসে গেম দিয়ে দেন। যদি ট্যাক্সিতে করে আপনারা গেম দিতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 3,500 ইউরো থেকে শুরু করে আপনার 4,500 ইউরো পর্যন্ত খরচ হয়ে যাবে। আর যদি পায়ে হেঁটে গেম দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 2500 ইউরো থেকে শুরু করে 3500 ইউরো পর্যন্ত আপনার খরচ হয়ে যাবে। বাট শুনতে হয়তো অনেকটা মধুর শোনা যাচ্ছে যে ট্যাক্সিতে করে গেম, তার মানে এই না যে আপনাকে ট্যাক্সিতে করে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে দেবে, এরকম না। হ্যাঁ, সেটা আপনাকে
মানে যানবাহন ব্যবহার করবে। হতে পারে আপনার ফ্রোজিং, যে ধরেন আপনার এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সপোর্ট করতেছে, ফ্রিজিং যে খাবারগুলো থাকে, ফর এক্সাম্পল মাছ বা অন্যান্য জাতীয় যে জিনিসগুলা, দেখা যাচ্ছে আপনাকে ফ্রিজিং যে ট্রাকগুলা সেই লরিতে করে আপনাকে নিয়ে যাচ্ছে, সেখানে আপনি মারাও যেতে পারেন, আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে, 2 দিন 3 দিন আপনি এখানে খেতে পারবেন না, ঠান্ডায় জমে মারা যাবেন, আপনাকে সেখান থেকে নামানোরও কোনো ওয়ে থাকবেন। বাট এগুলা মেনে নিয়ে অনেকেই গেম দিচ্ছে, অনেকেই সফলতা পাচ্ছে, অনেকেই পাচ্ছে না। আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে গেম মানে রিস্ক। সেক্ষেত্রে আমি বলবো যে ট্যাক্সিতে আপনার সময়টা একটু কম লাগবে। দেখা যাচ্ছে আপনি 3 থেকে 4 দিন বা 5 দিনে আপনি যদি ইতালি যেতে চান বা অন্যান্য দেশে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনি পৌঁছে যাবেন। আর যদি আপনি পায়ে হেঁটে গেম দিতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার মানে 15 থেকে শুরু করে 1 মাস বা 20 দিন এরকম একটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে তারপর আপনার যেতে হবে। বাট আপনারা সবাই জানেন যে হাঙ্গেরির বর্ডার এবং ক্রোয়েশিয়ার বর্ডার, সেই জিনিসগুলো অনেক হার্ড, অনেক হার্ড। তার কারণ হচ্ছে তারা স্যানজেনভুক্ত দেশ, তারা তাদের সেই জিনিসটাকে ধরে রাখার জন্য প্রচুর কন্ট্রোল করে, যে বর্ডার সাইডগুলো প্রচুর কন্ট্রোল হয়, এবং এখানে ধরা পড়লে মানে বিনা টাকার যে ফ্রি মায়ের গুলা হয় বা বাংলা মায়ের গুলা হয়, এগুলো তো মানে একদমই ফ্রি পাবেন। তারপর আপনাকে হয়তো বা জেলও পাঠিয়ে দিতে পারে, বা আপনাকে যে পাসপোর্ট যদি সঙ্গে থাকে তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে ব্ল্যাকলিস্ট করে দিবে, আপনি আর স্যানজেনের জীবনে কোনোদিন মুখই দেখতে পারবেন না। সো যদি এরকম কোনো সিচুয়েশন আপনার তৈরি হয়, গেম দিতে আপনি বাধ্য হন, তো চেষ্টা করবেন ট্যাক্সিতে যে বিষয়টা বললাম সেটাতে গেম দেওয়ার। তার মানে এই না যে আপনারা সবাই এই ফ্রোজিং যে লরিগুলা এগুলাতেই আসবেন, এরকম বিষয় না। সঙ্গে কিছু খাবার নিবেন, আর সবসময় চেষ্টা করবেন যার মাধ্যমে যাবেন বা যে দালালের মাধ্যমে যাবেন তার সঙ্গে ভালোভাবে কন্ট্রাক্ট করতে, এবং সবকিছু একদম মানে ভেঙে নিবেন যে আপনি কিভাবে নিয়ে যাবে, কোথা থেকে কিভাবে কি করবে। যদিও দালালের কথা যায় সত্য হবে এরকমটা না, রিস্ক নিয়ে আপনার আসতে হবে, এভাবে অনেকেই আসতেছে। গেম মানে ভাইয়া রিস্ক। সো এরকম যদি সিচুয়েশনে পড়েন, তো তাহলে আপনারা আমি যে কথাগুলো বললাম এভাবে অনুসরণ করতে পারেন। বাট আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছেন আপনি এইভাবেই আসেন। তো চলুন এবার একটা ডিসিশন আসা যাক যে এমত অবস্থায় আপনার কি করা উচিত যদি এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে যান, বা আমি যে প্রবলেমগুলোর কথা বললাম এগুলা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন। ফার্স্ট অফ অল, ফেক পারমিটের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা চেক করেন এবং কোম্পানিতে যোগাযোগ করেন যে আদৌ সেই জিনিসটা তাদের কিনা। আর নর্মাল যে জিনিসগুলো চোখে থেকে বোঝা যায় যে অনেকে সিগনেচার মিলতেছে না, আপনার পারমিটে 3টা সিগনেচার দেওয়া রয়েছে, একটার সঙ্গে একটা মিলতেছে না, সেগুলো চেক দেন। আপনার লেখার ফন্ট গুলো চেক দেন, এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার যে স্পেলিং গুলো চেক করেন, সেগুলো অনেক বাই মিস্টেক থাকে, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন ফেক পারমিট। আর এমত অবস্থায় যদি আপনি ভিসার বিষয়টা আসেন, সেটা হচ্ছে অনেক পরের বিষয়। তার কারণ হচ্ছে বিএমআইটি তে আপনি একা গিয়ে চেক দিবেন, আপনার কোনো এজেন্সির মাধ্যমে যাবেন না। এজেন্সির মাধ্যমে গেলে আপনি প্রতারিত হবেন, কারণ এখন টাকার বিনিময়ে ম্যান পাওয়ার করা যায়। সেক্ষেত্রে আপনি নিজে একা গিয়ে চেক দেওয়ার চেষ্টা করবেন। আর গেমের যে বিষয়টা আমি বললাম, যদি ওভারঅল আপনারা এইভাবে গেম দিয়ে এখানে আসতে চান, এই জিনিসগুলো আপনারা মানতে পারেন, জীবনে রিস্ক নিতে পারেন, তো তাহলে আপনারা আসতে পারেন। যদি এখন আপনি আমাকে বলেন যে 2025 সালে সার্বিয়া আমার জন্য ভালো হবে কিনা, যদি ভালো মাধ্যম হয়, যে সাপ্লাই কোম্পানিগুলো কাজ দেয়, যদি এগুলাতে আসতে পারেন তো তাহলে আসতে পারেন। আদারওয়াইজ এখানে 10 লাখ টাকা খরচ করে এসে আবার 7-8 লাখ টাকা আপনি দিয়ে অন্য একটা দেশে যাবেন, গেমে ধরা পড়লে আপনার টাকা মার যাবে, আবার গেম দিবেন, আবার ধরা পড়বেন, আবার টাকা মার যাবে। এত কিছু না করে বিকল্প ওয়ে অনেক রয়েছে। 2025 সালে ইউরোপ আসাটা আপনাদের জন্য আমি মনে করি একটা বেস্ট সময় এবং সোনালী একটা সময় হতে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা দেশই ভালো ভালো খবর দিচ্ছে। রোমানিয়া ভালো খবর দিচ্ছে, ক্রোয়েশিয়া ভালো খবর দিচ্ছে, বুলগেরিয়া ভালো খবর দিচ্ছে, হাঙ্গেরি ভালো খবর দিচ্ছে। সবগুলা দেশই আপনাদেরকে ভালো ভালো খবর দিচ্ছে, তাদের নিয়মগুলো চেঞ্জ করতেছে। সো সার্বিয়ার দিকে না তাকিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি যদি আসতে চান, আপনি দেখেন এখানে এসে গেম দিয়ে ওই 15 থেকে 20 লাখ টাকায় খরচ করবেন, সেটার তুলনায় 10 থেকে 12 লাখ টাকা বা 12 থেকে 14 লাখ টাকা খরচ করে আমি যে বিকল্প দেশগুলোর কথা বললাম এগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। এই দেশগুলো নিয়ে বিগত দিনে অনেক ঝামেলা ছিল এবং অনেক ঝামেলা হয়েছে, বাট সেই জিনিসটা বন্ধ হতে যাচ্ছে 2025 সাল থেকে। সো আবেদন করবেন, একটু পরেই করেন, তার কারণ এখন এই মাঝখানের সময়টুকু বন্ধ থাকবে। সো আমি বলবো ধৈর্যটা আপনার ধরতেই হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, যে কথাগুলো এবং যে নিয়মগুলো বললাম এগুলো মানার চেষ্টা করবেন, ইনশাল্লাহ প্রতারিত হবেন না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।